দারুণ না বুঝলে পাখিগুলো, অসাধারণ সুন্দর। দেখুন দেখুন কি দারুণ লাগছে, আহা আহা অসাধারণ। দু রকম দেখতে পাচ্ছি, একটা কালো মাথা একটা সাদা মাথা সিগাল। আহা হা। হ্যাঁ তুলছি তুলছি। গঙ্গা মাইয়াকে ফুল দিয়ে দিলাম আমরা। এবার অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব। গাড়ি চলে এসছে, অর্ণব চলে এসছে। 5 ঘন্টার জার্নি। হর হর মহাদেব। সবাই টিকা লাগিয়েছি, এই দুজন টিকা লাগাইনি শুধু। এই একটু তাকাও সবাই। হ্যাঁ এই যে সবাই টিকা লাগিয়েছি। ভাঙা কুম্ভ মেলায় বিশেষ করে ওই যে আমরা গেলাম ভটভটি করে চান করতে, ওই যাত্রাটা দারুণ লাগলো, আগেই বললাম। তো এখন আমরা অযোধ্যার দিকে যাচ্ছি। এখন বেলা 2:30 বাজে, 2:35 বাজে। এখান থেকে অযোধ্যা কত কিলোমিটার জানিস ভাই? অযোধ্যা 170 কিলোমিটার। টাইম কত দেখাচ্ছে ভাই? 4 ঘন্টা 48 মিনিট, 38 মিনিট টাইম দেখাচ্ছে। তো আমরা রওনা দিলাম। আমাদের লাঞ্চও করা হয়নি, এখন লাঞ্চও করতে হবে, সেটা বাকি আছে। তো চলুন পথে যেতে যেতে আসছি, আবার আসছি। আমরা প্রয়াগরাজের মহাকুম্ভ দর্শন করার পর এবার অযোধ্যার দিকে যাত্রা শুরু করলাম। এখন বেলা 2:35 বাজে। গুগল বলছে 4 ঘন্টা 38 মিনিট লাগবে। আচ্ছা, সামনে এটা এলাহাবাদ ফোর্ট, অর্ণব বলল এটা এলাহাবাদ ফোর্ট। তো এইটা আমরা ক্রস করে এখন যাচ্ছি আমরা অযোধ্যা। আচ্ছা, গাড়িতে যেতে যেতে একটা কথা বলি। আমরা যে এই সময় মহাকুম্ভে এলাম, আপনারা অনেকেই ভাবতে পারেন এই সময় এলাম কেন। সত্যি কথা বলতে, যে সময়ে মহাকুম্ভটা চলছিল, যে রাশ ছিল, যে ভিড় ছিল, বা ওই সময়ে যতটা হেডেক নিতে হতো বা হতো, সেইটা কিন্তু এই সময় একদমই নয়। আমাদের মতো অনেকে আছেন যারা ওই সময় মহাকুম্ভে আসতে পারেননি, অথচ এই সময়ে এসে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে, কোনো রকম হ্যাজার্ড না ফিল করে এখানে কিন্তু এসে স্নান করতে পারছে। তো ওই সময় আমরা এই সময় আমাদের গাড়িটা একদম মহাকুম্ভ মিলন প্রাঙ্গণে, যেখানে মেন যে সঙ্গম প্রাঙ্গণ, তত পর্যন্ত নিয়ে গেছিলাম। আমরা জানতে পারলাম যে মহাকুম্ভের সময় যারা এসেছিলেন তারা প্রায় ওখান থেকে 10 কিলোমিটার, কারো 15 কিলোমিটার দূরে, মানে বা 7-8 কিলোমিটার দূরে পার্কিং ছিল, সেখান থেকে হেঁটে হেঁটে যেতে হতো। মানে এত দূরে গাড়ির কোনো অ্যাক্সেস পাওয়ার সম্ভাবনাই ছিল না। প্লাস যে সুন্দরভাবে আমরা স্নান করতে পারলাম, যা ডুব দিতে পারা গেল আর কি। যে আমরা যাদের দেখলাম যারা এইভাবে স্নান করছে, অত্যন্ত একটা কোনো হ্যাজার্ড নেই, কোনো সুন্দরভাবে। তো এখনও যারা এই বছরে, এটা 144 বছর বাদে মহাকুম্ভ হয়েছে প্রয়াগে, এবং এই বছরটা এখনও চলছে, আমাদের মতো অনেকেই হয়তো আপনারা আসতে চান, তো আপনারা কিন্তু খুব সহজেই আসতে পারেন, কোনো হ্যাসেল নেই। আমরা বেনারসে স্টে করে প্রয়াগে এসেছিলাম। বেনারসের হোটেলগুলো একদম সম্পূর্ণ ফাঁকা এবং অনেক চিপ রেটেও পাওয়া যাচ্ছে। আমরা একদম খুব ভালো, মোটামুটি ডিলাক্স স্ট্যান্ডার্ডের রুম 2000 টাকার মধ্যে পেয়েছি। অনেক এরকম রুম ফাঁকা আছে, এবং প্রয়াগে এসে দেখলাম কিন্তু
বেশ একদম স্মুথ, কোনো রকম অসুবিধা নেই। তো আপনারা আসতে পারেন, রেকমেন্ডেশন রইল। যারা মহাকুম্ভে আসতে পারেননি অথচ এখন আসতে চান, নির্দ্বিধায় সুন্দরভাবে আসতে পারেন, উপভোগ করতে পারেন, এটাই বলার ছিল। আপনারা আসুন, দেখে যান। এই অযোধ্যা যাওয়ার পথে বললাম, যেহেতু আমাদের লাঞ্চ হয়নি, তাই রোড সাইড একটা ধাবা, হ্যাঁ ধাবা কা আড্ডা, এই একটা রোড সাইড ধাবায় আমরা নামলাম। দুপুরে লাঞ্চটা করব, প্লেন খাবার খাবো, এই নর্মাল থালি। এখানে তো বেশি আইটেম পাওয়া যায় না ইউপি এইসব স্টেটে। আমাদের বাঙালিদের মতো এক গাদা খাবার, এক গাদা আইটেম এগুলো কিন্তু এনারা রাখেন না। তো প্লেন খাবার, এই ডাল চাল, মানে ভাত, তার সাথে একটা সবজি, স্যালাড, আচার, এগুলো দিয়ে আমরা খাবো। তো আমরা ঢুকবো আর কি। এখানে আমরা লাঞ্চের অর্ডার দেবো। লাঞ্চ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর আবার যাত্রা শুরু করলাম আমরা উদ্দেশ্যে। চারটে বাহ, ভালো বললেছিস কিন্তু হাবলা। কি বলেছে? তো সুন্দর অবজারভেশন। কি বললো? গরু খেয়ে নেবে, ওই জন্য উঁচু উঁচু করে কাজ। ঠিক। এখন 7:54 বাজে। আমরা অযোধ্যা এসে পৌঁছালাম। এখানে এখনো কনস্ট্রাকশন ওয়ার্ক বিভিন্ন রকম চলছে। একটা ফ্লাইওভার আমি দেখাচ্ছি, ফ্লাইওভারের কাজটা এখনো কমপ্লিট হয়নি। ওই জন্য আমরা একটা টোটো নিয়ে রওনা দিলাম। এই যে এইসব কাজগুলো এখনো চলছে। অনেক আগে পার্কিংয়ে গাড়ি রাখলাম, রেখে আমরা অযোধ্যা ধামের দিকে যাচ্ছি। একটা টোটো করে নিলাম। এখান থেকে টোটো ভাড়াটা 100 টাকা নিচ্ছেন ভাই, তাই তো? स्टेशन है, ट्रेन लाइन का है, ये वाला ये सब बिल्डिंग, ये कॉलोनी है, पुलिस कॉलोनी। ओ ये पुलिस कॉलोनी है। हाँ। আচ্ছা, এই পুরো চত্বরটাই কিন্তু একদম নিউলি কনস্ট্রাক্টেড। এই যে এইটা দেখছেন, এটা হচ্ছে অযোধ্যা স্টেশন। দেখুন কি সুন্দর সব বানানো। আমরা এখন এই পথে যাব। এখন রাত 8টা বাজে। মন্দির 9টা পর্যন্ত খোলা থাকে আজকে, অন্যদিন 10টা পর্যন্ত খোলা থাকে। আজকে রোববার 9টা পর্যন্ত খোলা থাকে। ও স্টেশনটা দেখুন কি সুন্দর। এটা স্টেশন কিন্তু, আহা স্টেশনটা দেখলেই মন ভরে যাচ্ছে। অযোধ্যা স্টেশন, অযোধ্যা ধাম জংশন, রিয়েলি ফ্যান্টাস্টিক।
অযোধ্যা মন্দিরের ধাঁচেই অযোধ্যা স্টেশনটা বানানো হয়েছে, একদম নিউলি কনস্ট্রাক্টেড। হাতে সময় খুব কম, নাহলে আরেকটু ভালোভাবে এই অযোধ্যা স্টেশনটাকেও দেখানো যেত। চলুন দেখা যাক অযোধ্যা মন্দিরে আমরা যাব, কতটা কি দেখাতে পারি। আমরা বিভিন্ন রকম ইউটিউব ব্লগে দেখেছি অযোধ্যা মন্দির, কিন্তু রাতে অযোধ্যা মন্দির কেমন আলোকসজ্জায় সজ্জিত থাকে আজকে আমরা দেখার সুযোগ পাবো। নিঃসন্দেহে অসাধারণ লাগবে হয়তো। যেখানে বলে রাখি, অযোধ্যা মন্দির কিন্তু 2024 সালের 22শে জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরটা উদ্বোধন করেছিল, শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিল। তারপর আজকে আমরা এসেছি 2রা মার্চ 2025, অর্থাৎ এক বছরে কিছুটা সময় পার হয়েছে, কিন্তু ইতিমধ্যেই কয়েক কোটি ভক্ত অলরেডি এই মন্দির দর্শন করে ফেলেছে। অসাধারণ একটা আর্কিটেকচার, এবং এই আর্কিটেকচারটা নাগারা স্টাইলে তৈরি, বিখ্যাত সাউথ ইন্ডিয়ান স্টাইল। এবং এটার যে আর্কিটেক্ট হচ্ছে চন্দ্রকান্ত সোমপুরা, উনি এলাহাবাদের বিখ্যাত সোমপুরা ফ্যামিলির সদস্য, যারা ভারতবর্ষের 100টিরও বেশি মন্দিরের আর্কিটেকচার বানিয়েছেন। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি অযোধ্যা মন্দিরের দিকে। Yes. হোটেল আনন্দ। এখানে মন্দিরটা হওয়ার পর এখানকার চেহারাই পাল্টে গেছে। এত এখানে জবের অপরচুনিটি, লাইভলিহুড জেনারেশন হয়েছে, এত সুন্দর সব কিছু হয়েছে, মানে ভাবাই যায় না। লক্ষ লক্ষ মানুষের কিন্তু এখানে জীবিকা নির্বাহ হচ্ছে এই মন্দিরটা ডেভেলপ হওয়ার মাধ্যমে। দেখুন কত এখানে মানে দোকান পসরা, এই হোটেল, এগুলো কিন্তু সব এই অযোধ্যার রাম মন্দির হওয়ার পর হয়েছে। আরও অনেক আন্ডার কনস্ট্রাকশন আছে। দেখুন শুধু, মানে ভাবা যায় না একটা মন্দিরকে ঘিরে কত যে কর্মসংস্থান হতে পারে, এটা মানে এলে এখানে বোঝা যাবে। হাজার হাজার মানুষ এখানে জীবিকা নির্বাহ করছে। এই অযোধ্যা রাম মন্দির, বেনারস বা আরও যে ধর্মীয় তীর্থস্থানগুলো আছে, এগুলো সবই একটা রিলিজিয়াস ট্যুরিজমের একটা প্রকৃষ্ট উদাহরণ। মানে এলে বোঝা যাবে, বা এইসব জায়গাগুলো দর্শন করলে বোঝা যাবে কত মানুষের কর্মসংস্থান হচ্ছে আমাদের ভারতবর্ষের এই রিলিজিয়াস প্লেসগুলোর জন্য। এবং এই নতুন নতুন যে প্লেসগুলো ডেভেলপ হচ্ছে অযোধ্যা মন্দিরের মতো, তার জন্য আরও নতুন নতুন মানে ভাবে আর কি কর্মসংস্থানের সুযোগ ঘটছে মানুষের। তো আমরা এগিয়ে চলেছি, প্রচুর ভিড়ভাট্টায় ভর্তি, হাতে আর বেশি সময়ও নেই আমাদের। মন্দির কিরা কারা আসছে ভাইয়া? মন্দির এদিকে এদিকে इधर से चले जाओ, आगे दिक्कत नहीं होगा। इधर से এই পাশে একটা দেখছি বিড়লা মন্দির, একটা বিড়লা মন্দির দেখছি। কি সুবিশাল চত্বর।
কথা বলতে খুবই ভালো লাগছে। পরপর একদিনে মহাকুম্ভ, তারপরে অযোধ্যা। আমার এই বাচ্চা দুটো তীর্থস্থান থেকে বেরোলো একদিনে, তিনটে, বেনারস, মহাকুম্ভ এবং অযোধ্যা। হ্যালো, ট্রাই করে দাও। হ্যাঁ, গুড। তো একদিনে তিনটে পুণ্যস্থান দর্শন হচ্ছে আর কি, ভালো লাগছে। একটাই প্রার্থনা ভগবানের কাছে, শরীরটা সুস্থ রাখো, শরীরটা সুস্থ থাক, আরো অনেক জায়গায় যেতে পারবো। ওটা ছাড়া তো কিছু হবে না। চল চল চল। भैया ऐसे ही रिकॉर्डिंग कर रहा हूँ। आई मैन एंड फिश। आया आया। আমরা এখন রাম জন্মভূমি অযোধ্যা মন্দির, যেটা অযোধ্যা ধাম, সেখানে নিয়ে প্রবেশ করছি। এটা হচ্ছে প্রবেশদ্বার। সব লোহার ব্যারিকেড করা আছে। সমস্ত পুণ্যার্থী যারা দর্শন করতে আসছে রামলীলাকে, সব লাইন দিয়ে আসছে। যে পরে সময় পাবো না, কিছুটা ইনফরমেশন দিই। এই রাম মন্দিরটা তৈরি কিন্তু একদম ভক্তদের দানে, এটা আপনারা সবাই জানেন, সকলেই জানেন। এবং প্রথম এটা দান করেছিল মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উনি 5 লাখ টাকা দান করেছিলেন, প্রথম উনি দান করেছিলেন। তো এরকমভাবে সমস্ত ভক্তদের সারা ভারতবর্ষব্যাপী টানে এই মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দিরটা তৈরি করতে 6 লক্ষ কিউবিক ফুট মানে স্যান্ডস্টোন লেগেছে, যেটা রাজস্থান থেকে এসছে। এবং এই মন্দির তৈরি করতে কিন্তু কোনো কংক্রিট বা লোহার রড এইসব কিচ্ছু ব্যবহার হয়নি, পুরোটাই পাথর দিয়ে তৈরি। শুধু পাথরগুলোকে জোড়া লাগানোর জন্য তামার পাত ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন রাম মন্দির একটা পুরো ঘটনাটাই একটা ইতিহাস, অনেক বিতর্ক, অনেক কন্ট্রোভার্সি এর পেছনে আছে। তারপর মহামান্য সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এই মন্দিরটা স্থাপন করার একটা রায় দেন মহামান্য সুপ্রিম কোর্ট। তারপর মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বা ভার্ডিক্টে এটার একটা সমাধান হয়। অর্থাৎ অযোধ্যার রাম মন্দির কিন্তু একটা ভীষণ ভীষণ একটা বিখ্যাত একটা মন্দির। এবং এই প্রসঙ্গে বলে রাখি, মন্দিরটা উদ্বোধনের প্রথম 10 দিনের মধ্যেই, প্রথম 10 দিন বা প্রথম মাসের মধ্যেই 50 মিলিয়ন ডিভোটি এই মন্দিরটাকে দর্শন করে, 50 মিলিয়ন। এবং তারপর থেকে প্রতি মাসে 1.5 থেকে 2 লক্ষ, প্রতিদিন 1.5 থেকে 2 লক্ষ ডিভোটি এই মন্দির দর্শন করতে আসে। আমরা কিছুক্ষণের মধ্যেই মন্দিরে প্রবেশ করব। হাতে সময় খুব কম, অনেক ডিটেলসে দেখাবার ইচ্ছা ছিল, হয়তো সেটা পারবো না দেখাতে। যতটা পারবো দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি সময় পাইনি স্টাডি করে আসার, তো জানি না ক্যামেরা ভিতরে অ্যালাউ কিনা ভিডিওগ্রাফি। যদি ভিডিওগ্রাফি অ্যালাউ হয় তাহলে আপনারা দেখতে পাবেন, না হলে আমি দেখাতে পারবো না আপনাদেরকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। जय श्री राम। রাম জন্মভূমি। হ্যাঁ,
এখানে জুতো জমা রাখতে হবে। আচ্ছা, এখনো মোবাইল নিয়ে কিছু বলেনি, জুতো জমা দিলাম। এবার এখন ব্যাগ জমা করতে হবে, পুরো ব্যাগ জমা দিয়ে দিতে হবে। আমাদের ট্যুর ম্যানেজার বলছে, ওই তো ট্যুর ম্যানেজার। আচ্ছা, এইখানে ব্যাগ জমা হবে, এই যে সামনেটা। পার্টস ব্যাগেই আছে, এইখানে ব্যাগ জমা দিতে হবে। যেতে হবে, রাত হয়ে যাবে। এখনো মন্দিরটা আন্ডার কনস্ট্রাকশন আছে, কিছু পোর্শন দেখতে পাচ্ছি আমরা। যেমনটা ভেবেছিলাম তাই হলো। মন্দিরের ভেতর মোবাইল এবং ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই ভিতরে কিছুই আপনাদের দেখাতে পারলাম না। খুবই দুঃখ লাগছে, খারাপ লাগছে। কিন্তু জানতে পারলাম যে মহাকুম্ভ মেলা যখন চলছিল তখন এটা কিন্তু অ্যালাউ করা হয়েছিল। রামলীলা দর্শন করার পর আমরা ওইখানেই একটা রেস্টুরেন্টে ডিনার সেরে রাত 11টার সময় আবার রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে একটা জায়গায় উত্তরপ্রদেশের মানে বেনারসের কাছাকাছি একটা জায়গায় রাস্তার ওপর আমরা একটা অ্যান্টিলোপের সাক্ষাৎ পেয়েছিলাম। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে করতে একটুর জন্য বেঁচে গেছিলো। আপনারা লক্ষ্য করুন জিনিসটা। এই ছিল আমাদের এই পর্বের নিবেদন। আশা করি এই পর্বটা আপনাদের সকলের ভালো লাগলো। নেক্সট পর্বে আপনারা দেখবেন ভোরবেলার গঙ্গা আরতি বেনারসের। আমরা সেটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সেটা ছিল একটা খুব অপরূপ মনোরম অভিজ্ঞতা। প্লিজ পরের পর্বটা অবশ্যই দেখতে থাকুন। আর ভালো লাগলে আপনাদের সবাইকে অনুরোধ, আমাদের চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন। ভালো থাকবেন সকলে।